আসসালামু আলাইকুম, সবাইকে এআই ম্যাথ একাডেমির পক্ষ থেকে স্বাগত। সাপ্তাহিক ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে জটিল সংখ্যার টাইপ ভিত্তিক আলোচনা। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জটিল সংখ্যার বেসিক আলোচনা লেকচার 1, লেকচার 2 যারা দেখেছেন তাদের জন্য আজকের টপিকসটি খুবই সুবিধাজনক হবে। যারা দেখেন নাই এখন পর্যন্ত তারা দ্রুত ওই দুটো লেকচার দেখে আসেন। তারপরে আমরা আজকে প্রবলেমগুলো টাইপ ভিত্তিক আলোচনা করব, তাহলে এই প্রবলেমগুলো বোঝার জন্য, সলভ দেওয়ার জন্য আপনার সুবিধা হবে। তো হাউফার আমাদের মূল আলোচনার বিষয় এই টাইপ ভিত্তিক সমস্যাগুলো সমাধান। টাইপ 1-এ আমাদের আজকের আলোচনার বিষয় জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। আমরা নির্ণয় করব জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট। তো দেখেন, আমরা গত লেকচারে দেখেছিলাম জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করার জন্য আপনাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, মনে করেন আমরা দিলাম z = x + iy, এটির মডুলাস কি হবে? আমরা এটাকে প্রকাশ করতে পারি mod of z = মডুলাস অফ z = মডুলাস অফ x + iy = r। এই কয়টির যে কোনো একটি দিয়ে প্রকাশ করতে পারি। এগুলোর সব কিছু মিলেই আমরা লিখতে পারি এখান থেকে √x² + y²। এটি হবে জটিল সংখ্যা x + iy এর মডুলাস। এবং আর্গুমেন্ট আমরা দেখেছিলাম, আমরা আর্গুমেন্টকেও লিখতে পারি আর্গুমেন্ট অফ z = থিটা। এটি সমান আমরা লিখতে পারবো হলো tan ইনভার্স y/x। এটা নরমালি আমরা প্রতিদিন শিখেছিলাম। তারপর এটা ছিল প্রথম চতুর্ভাগের জন্য। আমরা গত লেকচারে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ প্রত্যেকটির জন্যই পৃথক পৃথকভাবে মডুলাস ও আর্গুমেন্ট কীভাবে বের করতে হবে সেটি দেখানো আছে। আজকে শুধুমাত্র আপনাদের টাইপ ভিত্তিক প্রবলেমগুলো সলভ করা হবে। অ্যাজ এক্সাম্পল আপনাকে বললাম কি 4 + 4i এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। z = 4 + 4i এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো দেখেন, আমরা এখান থেকে লিখতে পারি কি mod of z = √x² + y²। এখানে x বলতে 4 বোঝানো হবে এবং y বলতে এখানে 4 হবে। এখান থেকে সহজেই লেখা যায় 4² + 4² = এখান থেকে লেখা যায় 4² মানে 16 + 4² 16 √32। √32 কে আমরা সহজেই লিখতে পারি 4²√2। অর্থাৎ z = 4 + 4i এটির মডুলাস হবে 4²√2। অনুরূপভাবে আমরা এখান থেকে আর্গুমেন্ট বের করব, কি আর্গুমেন্ট অফ z। এখন আর্গুমেন্ট বের করতে গেলে আপনাকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি এই জটিল সংখ্যাকে সহজেই ক্রমজোড় আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ আমাদের দেখতে হবে সেটি কোন চতুর্ভাগে অবস্থান করে। এটাকে আমরা ক্রমজোড় আকারে লিখতে পারি 4,4। অর্থাৎ 4 এটাও পজিটিভ, এটিও পজিটিভ। এখন এটি কোন চতুর্ভাগে অবস্থান করবে সেটি বোঝার জন্য আমাদের সুবিধা হবে। এখান থেকে আমরা দেখতে পাই কি এইটা আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থান করে 4 + 4i। এখান থেকে প্রথম চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট লেখা যায় কি আর্গুমেন্ট z = tan ইনভার্স y/x। y বলতে এখানে 4, x বলতে এখানে 4 আছে। এখান থেকে লিখতে পারি আমরা কি tan ইনভার্স 4/4 = tan ইনভার্স 1 tan ইনভার্স 1 মানে এটাকে আমরা লিখতে পারি π/4। মনে রাখবেন, যখনই আপনি আর্গুমেন্ট বের করবেন অলওয়েজ সেটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, ডিগ্রিতে দেওয়া সম্ভব নয়। আর্গুমেন্ট মানেই আমাদের এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। এইরূপ প্রত্যেকটি চতুর্ভাগের জন্যই আপনাদের মডুলাস ও আর্গুমেন্ট দেখানো যায়। আমি বেশ কয়েকটি আপনাদের সলভ করে দেখাচ্ছি। মনে করেন আপনাকে আমি বললাম z = -1 + √3i
এটির মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো এটার মডুলাস নির্ণয় করা খুবই সহজ। এখান থেকে আমরা লিখতে পারবো mod of z equal to root over x square plus y square। এখানে x বলতে -1 আর y বলতে স্কয়ার রুট 3। এখান থেকে লেখা যায় root over -1 whole square plus স্কয়ার রুট 3 whole square equal to এখান থেকে লিখে যাবে root over 1 plus 3 equal to root over 4 equal to 2। অর্থাৎ এই z অর্থাৎ -1 প্লাস স্কয়ার রুট 3i এটার মডুলাস হবে 2। এখন আর্গুমেন্ট কি হবে? এখন আর্গুমেন্ট বের করতে গেলে আপনাকে অলওয়েজ লক্ষ্য রাখতে হবে এই জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে অবস্থান করে। এটি বোঝার জন্য এটাকে সহজে ক্রমজোড় আকারে প্রকাশ করবেন আপনি। দেখেন এটির ক্রমজোড় আমরা লিখতে পারি -1, স্কয়ার রুট 3। এটি চতুর্ভাগের মধ্যে দিলে দেখেন এটাকে লেখা যাবে চতুর্ভাগের মাধ্যমে প্রথম দিকে -1, এটি যদি x অক্ষ, এটি আমার y অক্ষ, এটা বাস্তব অক্ষ, এটা কাল্পনিক অক্ষ। তো প্রথম চতুর্ভাগের জন্য x এর জন্য দেখেন -1 মানে এটা বাম দিকে আসবে, এটা -1 এবং y হলো পজিটিভ, এটা উপরের দিকে আসবে। হয়তোবা সে এইখানে অবস্থান করতেছে অর্থাৎ -1, স্কয়ার রুট 3। এটা আমার দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা আর্গুমেন্ট সমান লিখতে পারি আর্গুমেন্ট z equal to পাই মাইনাস tan ইনভার্স y বাই x। কারণ আমরা জানতাম এইখানে যদি হয় আমার আর্গুমেন্ট হবে এই যে মডুলাস অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে তার পরিমাণ। এই জন্য এইটুকু হচ্ছে আমার হচ্ছে কত tan ইনভার্স y বাই x। আমার এই অ্যাঙ্গেলটুকু আসবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এই জন্য এখান করা আর্গুমেন্ট দ্বিতীয় চতুর্ভাগের জন্য হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এখানে আপনি চাইলে মডুলাস চিহ্ন দিয়ে দিবেন, এতে কোনো সমস্যা নাই। এখান থেকে লেখা যায় পাই মাইনাস tan ইনভার্স y বলতে এখানে কত, y বলতে এখানে স্কয়ার রুট 3 ডিভাইডেড বাই x বলতে এখানে কত -1, মডুলাস চিহ্ন এখানে ইউজ করবেন। ইকুয়াল টু আমরা লিখতে পারি এখান থেকে কি পাই মাইনাস tan ইনভার্স স্কয়ার রুট 3। এখান থেকে লেখা যায় কি পাই মাইনাস tan ইনভার্স স্কয়ার রুট 3, এটার ভ্যালু আসবে পাই বাই 3, পাই বাই 3 ইকুয়াল টু এখান থেকে লেখা যাবে 2 পাই বাই 3। তাহলে আমাদের -1 প্লাস স্কয়ার রুট 3i এটির আর্গুমেন্ট হবে 2 পাই বাই 3। এখন আপনাদের হোমওয়ার্ক, আপনারা সবাই এই হোমওয়ার্কটি করবেন, বিশেষ করে যারা দেখতেছেন অবশ্যই এটি করবেন, তাহলে আপনাদের আর্গুমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে। কি এই একই জিনিস আপনাকে 4 ভাবে আপনি দিলাম কি 1 প্লাস স্কয়ার রুট 3i, 2 নম্বর অঙ্কটি হচ্ছিল -1 প্লাস স্কয়ার রুট 3i, 3 নম্বর অঙ্কটি হচ্ছিল -1 মাইনাস স্কয়ার রুট 3i, 4 নম্বর অঙ্কটি হচ্ছিল 1 মাইনাস স্কয়ার রুট 3i। এই 4টি অঙ্কই আপনি মডুলাস এবং আর্গুমেন্ট বের করবেন। দেখবেন প্রত্যেকটারই মডুলাস সেম আছে, বাট আর্গুমেন্ট চতুর্ভাগের জন্য ভিন্ন ভিন্ন আসছে। তাহলে এই 4টি জিনিসের আর্গুমেন্ট যদি আপনি বের করতে পারেন, আশা করি প্রত্যেকটি জটিল সংখ্যার আর্গুমেন্টই আপনি বের করতে পারবেন, সমস্যা হবে না। এখন আমরা দেখব টাইপ 2, জটিল সংখ্যার পোলার আকৃতি। টাইপ 2 এ আমাদের আলোচনা করা হবে জটিল সংখ্যার পোলার আকৃতি, এবং এখান থেকে মুখ্য আর্গুমেন্ট আমরা বের করব এবং সাধারণ আর্গুমেন্ট বের করব, এবং মুখ্য ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয়। ওকে, তো দেখেন জটিল সংখ্যার পোলার আকৃতি কিভাবে বের করতে হবে বা পোলার আকৃতি কিভাবে দেখাইতে হবে, এবং এখান থেকে আমি এদের মুখ্য সাধারণ আর্গুমেন্ট কিভাবে বের করব সেটি আলোচনা করব। তো অ্যাজ এক্সাম্পল
পোলার আকৃতি মানে z ইকুয়াল টু আমরা জানি জটিল সংখ্যার আদর্শ রূপ x প্লাস iy। পোলার আকৃতি মানে আপনাদের আমি গত লেকচারে বলেছিলাম কি x কথা মানেই আপনি লিখবেন r cos θ এবং y ইকুয়াল টু আপনি লিখবেন r sin θ। ওকে, তাহলে এখান থেকে দেখেন আমরা লিখতে পারি x ইকুয়াল টু r cos θ প্লাস y ইকুয়াল টু i ইনটু r sin θ। এখান থেকে r কমন দিলে আমরা লিখতে পারি cos θ প্লাস i sin θ। এটিকেই বলা হয় জটিল সংখ্যার পোলার আকৃতি কি r ইনটু x cos θ প্লাস i sin θ। এখানে θ হচ্ছিল মুখ্য আর্গুমেন্ট, θ এখানে কি হবে মুখ্য আর্গুমেন্ট হবে। তো দেখেন আপনাকে আমি বললাম এটি প্রশ্ন দিয়ে কি z ইকুয়াল টু 1 মাইনাস অথবা আরেকটি কোশ্চেন দিলাম কি 4 মাইনাস 4i এটি কে পোলার আকারে প্রকাশ করতে হবে কি z ইকুয়াল টু 4 মাইনাস 4i এটিকে আমরা পোলার আকারে প্রকাশ করব। পোলার আকারে প্রকাশ করতে গেলে এখান থেকে আপনাকে মুখ্য বিষয়টা কি বের করতে হবে, আমাকে r এর ভ্যালু বের করতে হবে। r বলতে এখানে কি মডুলাস, এখানে আমাকে কি বের করতে হবে θ বের করতে হবে। এটা মানে কি এখানে আর্গুমেন্ট। তাহলে আপনি পৃথক পৃথক ভাবে এটির মডুলাস এবং আর্গুমেন্ট বের করে নেবেন। তো এই যে z ইকুয়াল টু 4 মাইনাস 4i এটির মডুলাস আমরা এখন লিখতে পারবো r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এখান থেকে লেখা যাবে রুট ওভার 4 স্কয়ার প্লাস মাইনাস 4 হোল স্কয়ার। এখান থেকে লেখা যাবে রুট ওভার 16 প্লাস 16 ইকুয়াল টু রুট ওভার 32 ইকুয়াল টু 4 ইনটু স্কয়ার রুট 2। তাহলে এটির মডুলাস আসবে 4 স্কয়ার রুট 2 এবং আর্গুমেন্ট হবে θ ইকুয়াল টু, এখানে আসলে এখন দেখতে হবে আপনাকে এটি কোন চতুর্ভাগে অবস্থান করে। আবারও বলতেছি আপনাকে দেখতে হবে এটি কোন চতুর্ভাগে অবস্থান করবে এটি। তো এখান থেকে আমরা দেখতে পাই যে মডুলাস আকারে লিখতে পারি আমরা 4 মাইনাস 4, তার মানে এটি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। আমরা যদি লক্ষ্য করি দেখেন এখান থেকে কি 4 পজিটিভ এটি এবং মাইনাস 4 মানে নিচের দিকে, তাহলে এটা আসবে 4 মাইনাস 4, এটি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য θ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই x, অবশ্যই মডুলাস চিহ্ন এখানে দেবেন নোট। ওকে, ইকুয়াল টু আমরা লিখতে পারি কি মাইনাস tan ইনভার্স 4 ডিভাইডেড বাই মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স 1। এখান থেকে লেখা যায় মাইনাস পাই বাই 4। এখন যেহেতু আমাদের এটি পোলার আকারে প্রকাশ করতে হবে, এখন এই সমীকরণে আমরা সুন্দর করে r আর θ এর মান বসাই দিলেই সেটি জটিল সংখ্যার পোলার আকৃতি হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা লিখতে পারি এখান থেকে r এর মান পেয়েছিলাম, r এর মান পেয়েছি 4 স্কয়ার রুট 2 এবং cos θ বলতে এখানে কত পেয়েছি মাইনাস পাই বাই 4, তাহলে আপনি লিখবেন মাইনাস পাই বাই 4 প্লাস i ইনটু sin θ এর মান এখানে কত মাইনাস পাই বাই 4। তাহলে এখান থেকে লেখা যায় কি 4 স্কয়ার রুট 2 cos মাইনাস θ ইকুয়াল টু cos θ, তাহলে cos মাইনাস θ ইকুয়াল টু cos θ, তাহলে cos পাই বাই 4। এখন sin মাইনাস θ ইকুয়াল টু মাইনাস sin θ হবে, তাহলে এখানে মাইনাস i sin পাই বাই 4। এটি হচ্ছে হলো z ইকুয়াল টু 4 মাইনাস 4i এর পোলার আকৃতি। তাহলে কিভাবে আসলে অঙ্কটা করতে হবে, আগে আমাদের মডুলাস r টা বের করে নিতে হবে, তারপর কি করতে হবে θ বের করে নিতে হবে, তারপর এখানে সমীকরণে বসাই দিতে হবে r আর θ এর মান, তাহলেই এটিকে বলা হবে জটিল সংখ্যার পোলার আকৃতি। আপনি যদি পোলার আকৃতি পারেন এখান থেকে মুখ্য সাধারণ আর্গুমেন্ট সহজে নির্ণয় করতে পারবেন। মুখ্য আর্গুমেন্ট মানে কি দেখেন কি জটিল সংখ্যা এই যে θ পেলাম, এই θ এর ভ্যালু, এই যে θ আছে এই θটাকে মুখ্য আর্গুমেন্ট বলা হবে। এই θ এর ভ্যালু যদি আপনার মাইনাস পাই থেকে বড় প্লাস পাই এর সমান এর থেকে ছোট হয়, তখন এই ভ্যালুর মধ্যে যে মানটা থাকবে সেটিকে বলা হবে মুখ্য আর্গুমেন্ট। আবারও বলতেছি মুখ্য আর্গুমেন্ট বলতে
থিটার ভ্যালু মাইনাস পাই থেকে বড় হবে, প্লাস পাই এর সমান পাই থেকে ছোট হবে, তাহলে এই থিটার মানগুলোকে বলা হবে মুখ্য আর্গুমেন্ট। আর এর থেকে বড় বা এর থেকে ছোট যেগুলো মান আছে সবগুলোই সাধারণ আর্গুমেন্টের মধ্যে পরিণত হবে। এখন এখান থেকে আপনি বলতে পারেন আসলে এই যে থিটার মান আমরা পেয়েছি -π/4, এটি মুখ্য আর্গুমেন্ট। তাহলে আপনার এখানে মুখ্য আর্গুমেন্ট কত হবে? মুখ্য আর্গুমেন্ট আমরা লিখতে পারবো কি মুখ্য আর্গুমেন্ট ইকুয়াল টু -π/4। এখন সাধারণ আর্গুমেন্ট কি হবে ভালো করে মনে রাখবেন। একটি আপনাকে কথা বলি, সাধারণ আর্গুমেন্ট বললে আপনি সেটিকে এই আকারে প্রকাশ করবেন, কি হচ্ছে 2n π প্লাস থিটা। আবারও বলতেছি, সাধারণ আর্গুমেন্ট হলে আপনি এটিকে এই আকারে প্রকাশ করবেন। এখানে থিটা অলওয়েজ মুখ্য আর্গুমেন্ট, থিটা কি হবে আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট। আর 2n π শুধু এসে অ্যাড হবে। তাহলে আপনাকে যদি বলি এটা সাধারণ আর্গুমেন্ট কত হবে, আপনি লিখবেন 2n π -π/4, এটি হবে আপনার সাধারণ আর্গুমেন্ট। কথা ক্লিয়ার? আশা করি আপনি এখন যে কোনো জটিল সংখ্যার পোলার আকৃতি বের করতে পারবেন, ওখান থেকে মুখ্য সাধারণ আর্গুমেন্ট বের করতে পারবেন। ওকে, এখন আমরা যে বিষয়টা আলোচনা করব টাইপ 3। টাইপ 3 আমাদের আলোচনার বিষয় এই জটিল সংখ্যাকে a প্লাস i আকারে প্রকাশ। জটিল সংখ্যাকে a প্লাস i আকারে প্রকাশ। ওকে, তো দেখেন a প্লাস i আকারে প্রকাশ মানে কোনগুলোকে করতে হবে। নরমালি আমরা যেগুলো দেখছিলাম সেগুলো সবগুলো a প্লাস i আকারে প্রকাশ হয়েছিল। তো এখন যদি এরূপ আকারে থাকে, এক বা দুই বা ততোধিক জটিল সংখ্যা একত্রে গুণ অথবা ভাগ আকারে থাকে, তাদেরকে আমরা a প্লাস i আকারে প্রকাশ করে নিয়ে আসব। এজ এক্সাম্পল দেখেন, আপনাকে বললাম কি যে ইকুয়াল টু দেওয়া আছে 1 প্লাস 4i ইন্টু 3 মাইনাস 2i। এখন এটাকে বলছে a প্লাস i আকারে প্রকাশ করতে হবে। এটি করতে গেলে যেটি আমাদের লক্ষ্য করতে হবে, দেখেন দুটো নরমালি গুণ আকারে আছে, গুণ করে দিলেই আমাদের এই ফর্মটা চলে আসবে, এতে কোনো সমস্যা নেই। দুটো জটিল সংখ্যা একত্রে গুণ আকারে আছে, এদের আমরা গুণ করে দিলে দেখেন আমরা লিখতে পারি 1 দ্বারা 3 কে মাল্টিপল করলে আমার আসবে ছিল 3, 1 দ্বারা -2i কে মাল্টিপল করলে আসবে -2i, তারপরে প্লাস 4i দ্বারা 3 কে মাল্টিপল করলে আসবে ছিল 12i, এবং 4i দ্বারা এই 2i -2i কে মাল্টিপল করলে আসবে ছিল -8i²। কারণ দুটো i আছে, i² হবে। এখান থেকে আমরা লিখতে পারি দেখেন কি 3 -2i প্লাস 12i ইকুয়াল টু লেখা যায় প্লাস 10i। 8 এখানে আছে আর i² মানে আমরা কি জানি -1। তাহলে এখানে -1 এখানে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে প্লাস 8। এখান থেকে আমরা লিখতে পারি 3 আর 8 যোগ করলে আমরা আসবে ছিল 11 প্লাস 10i। এটিকে ইহাকে a প্লাস i আকারে প্রকাশ করা হয়েছে। তাহলে আপনি লিখবেন এখানে ইহা a প্লাস i আকারে প্রকাশিত হলো। ওকে, তাহলে এখান থেকে দুইটি জটিল সংখ্যা গুণ আকারে দেওয়া থাকলে সেটি সহজেই আমরা a প্লাস i আকারে প্রকাশ করতে পারবো। এখন যদি দেখি এই দুটি জটিল সংখ্যা ভাগ আকারে থাকে, তখন কি করব? তাদেরকে ভাগ a প্লাস i আকারে প্রকাশ করব। এজ এক্সাম্পল মনে করেন দেওয়া আছে a 2 প্লাস 3i ডিভাইডেড বাই 3 মাইনাস 4i, বলছে ইহাকে a প্লাস i আকারে প্রকাশ করতে হবে। তো যখনই দেখবেন ভাগ আকারে দুটো জটিল সংখ্যা দেওয়া আছে, তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে কি হরে আসলে কি আছে। হরে যেটি আছে তার অনুবন্ধী সংখ্যা দ্বারা লব হরকে গুণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে হলো অনুবন্ধী আসলে কি, কিভাবে আমরা বুঝবো এগুলো অনুবন্ধী? বোঝানোর জন্য আপনাকে বলি, অনুবন্ধী কথার মানেই বিপরীত বা অপোজিট বোঝানো হয়। এখন
এখন কিরূপ অপোজিট বোঝানো হবে বা কিরূপ বিপরীত বোঝানো হবে সেটি লক্ষণীয় বিষয়। তো মনে করেন আপনাকে এখানে আমি বললাম z = x + iy, এটার অনুবন্ধী কি হবে? আমরা অনুবন্ধীকে লিখতে পারি z বার, এই বার দেওয়া মানে এটা অনুবন্ধী বোঝানো হয়, ইকুয়াল টু x - iy। তাহলে জটিল সংখ্যার অনুবন্ধী মানে এরূপ বোঝানো হয় কি জটিল সংখ্যার পূর্বের চিহ্ন পরিবর্তন করে দেওয়া। আই উইল রিপিট এগেইন, জটিল সংখ্যার অনুবন্ধী মানে বোঝানো হয় জটিল সংখ্যার পূর্বের চিহ্নের পরিবর্তন করে দেওয়া। যেমন আপনাকে আমি বললাম কি 3 - 2i, এর অনুবন্ধী কি হবে? তখন আপনি বলবেন z বার ইকুয়াল টু 3 + 2i। আরো একটি এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বোঝানো যায়, বললাম আপনাকে i - 2, এর অনুবন্ধী কি হবে? দেখেন সাধারণত আমরা যে ভুলটা করি, আমরা এই কাজ করে দিই এখানে কি i + 2 করে দিই, এটা কিন্তু হবে না, কখনোই হবে না। আপনি বাস্তব অংশের পূর্বের চিহ্নের পরিবর্তন করে দিয়েছেন, বাট অনুবন্ধী বলতে বোঝানো হয় না। অনুবন্ধী বলতে বোঝানো হবে জটিল সংখ্যার পূর্বের চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে আপনাকে এখানে i এর পূর্বের চিহ্নের পরিবর্তন করতে হবে, এখানে প্লাস ছিল আপনাকে এখানে মাইনাস করে দিতে হবে। অ্যাকচুয়ালি এর অনুবন্ধী কি হবে দেখেন, আমরা এখান থেকে অনুবন্ধী দেখাতে পারি -i - 2, এটি তার অনুবন্ধী। আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন কি অনুবন্ধী কথা মানে কি। ওকে, তো এখানে দুটি সংখ্যা ভাগাকারে ছিল, এদেরকে আমাকে a + i আকারে প্রকাশ করতে হবে। তো a + i আকারে প্রকাশ করতে গেলে যে কাজটি আপনাকে করতে হবে কি হরে যেটি আছে তার অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ দিতে হবে। তো এখানে আমরা দেখি 2 + 3i ইনটু 3 - 4i, এর অনুবন্ধী হবে 3 + 4i ডিভাইডেড বাই, আমরা এখান থেকে লিখতে পারবো 3 + 4i ইনটু 3 - 4i, অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ দিয়েছে। এরপরে যে বিষয়টি, উপরে দুটি জটিল সংখ্যার গুণ আছে, নরমালি গুণ করে দেন। 2 আর 3 এর গুণ করলে কত আসবে? 3 × 6, আর কত আসবে? 2 আর 4, 4 × 8, 8i। তারপরে 3i দ্বারা 3 কে মাল্টিপল করলে এখানে কত আসবে? 9i, এবং 3i দ্বারা 4i কে মাল্টিপল করলে আসবে ছিল +12i²। এখান থেকে আমরা লিখতে পারি, দেখেন এখানে সূত্র আছে কি আব্বা প্লাস আম্মা ইনটু আব্বা মাইনাস আম্মা, অর্থাৎ a + b ইনটু a - b। আমরা কি লিখতে পারি কি আব্বা স্কয়ার মাইনাস আম্মা স্কয়ার, নরমালি, ঠিক আছে না? ওকে, এখান থেকে আমরা লিখতে পারি কি 6 + 8i আর 9i যোগ করলে আমাদের আসবে ছিল 79, এবং 12 আছে সাথে i² মানে কি -1, তাহলে এখানে কত হবে? -12 ডিভাইডেড বাই, এখান থেকে লিখতে পারি 9। দেখেন এই যে 4i² এটাকে কি লেখা যায়? 4i² মানে এখানে 4² ইনটু i²। এখন 4² মানে 16, i² মানে কত? -1, তাহলে এখানে -16, এখানে আরো একটা মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে প্লাস এখানে কি লিখবো? 16। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কি 6, এখানে -12 আছে, তাহলে এখানে কি লিখবো? -6 প্লাস 79 ডিভাইডেড বাই 25। এখান থেকে আমরা এটাকে সহজে সুন্দরভাবে লিখতে পারি -6/25 প্লাস 17/25 ইনটু i। ইহাই a + i আকারে প্রকাশিত হয়েছে। a বলতে এখানে বোঝানো হবে -6/25, এবং b বলতে এখানে বোঝানো হবে 17/25। ইহা a + i আকারে প্রকাশিত হলো। ইহা a + ib আকারে প্রকাশিত হলো। ওকে, তো এখন আমরা যে কোনো জটিল সংখ্যা দুই বা ততোধিক গুণ অথবা ভাগ আকারে থাকলে তাকে সহজেই a + ib আকারে প্রকাশ করতে পারবো। এখন আমরা যেটি দেখাবো টাইপ 4 কি সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। জটিল সংখ্যার সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করব আমরা। টাইপ 4 সঞ্চার পথে সমীকরণ নির্ণয়।
এজ এক্সাম্পল মনে করেন এখানে দেওয়া আছে z ইকুয়াল টু x প্লাস iy হলে মডুলাস অফ z ইকুয়াল টু 3 ইহা কি নির্দেশ করে? প্রশ্ন ছিল কি z ইকুয়াল টু x প্লাস iy হলে মডুলাস অফ z ইকুয়াল টু 3 ইহা কি নির্দেশ করে? নির্দেশ করে। তো দেখেন কিভাবে এগুলো সলভ দিবেন সেটি লক্ষণীয় বিষয়। আমাদের এখানে দেওয়া আছে মডুলাস অফ z ইকুয়াল টু 3 এবং এখানে দেওয়া আছে z ইকুয়াল টু x প্লাস iy। ইহা কি নির্দেশ করবে সেটি আমরা বের করব। তো দেখেন এখানে দেওয়া আছে z ইকুয়াল টু মডুলাস অফ z ইকুয়াল টু 3, z ইকুয়াল টু আমরা লিখতে পারবো মডুলাস অফ x প্লাস iy ইকুয়াল টু 3। এখান থেকে আমরা লিখতে পারি মডুলাস অফ x প্লাস iy মানে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 3। উভয়কে যদি আমরা বর্গ করে দিয়ে এখানে লিখতে পারবো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। দেখেন আপনারা যদি বৃত্ত করে থাকেন তাহলে একটা ইকুয়েশন ছিল এই টাইপের x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটিকে বলা হতো মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। দেখেন এইটা আরেকটা সেম আকৃতি। তাহলে আপনি এটাকে বলতে পারেন এটা একটি কি নির্দেশ করে? এটা একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। বৃত্তের সমীকরণ নির্দেশ করে। যার কেন্দ্র কত? এর কেন্দ্র ছিল 0,0। তাহলে এটার কেন্দ্র কত হবে? এটার কেন্দ্র হবে 0,0 এবং ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ কত ছিল? a। তাহলে এটি এবং ব্যাসার্ধ কত আসবে? এবং ব্যাসার্ধ ইকুয়াল টু 3। এভাবেই আপনাকে এই মডুলাসের মাধ্যমে এই সঞ্চার পদগুলোর সমীকরণ বের করতে হবে। আরো কিছু উদাহরণের মাধ্যমে আপনাকে বিষয়গুলো ক্লিয়ার করা হচ্ছে। কি মনে করেন এখানে দেওয়া আছে মডুলাস অফ z -1 ইকুয়াল টু 5। বলা হলো ইহা কিসের সমীকরণ নির্দেশ করে অথবা ইহার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করে। প্রশ্ন করা হয়েছে ইহা সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। ওকে, তো দেখেন z ইকুয়াল টু x প্লাস iy এটা অলওয়েজ দেওয়া থাকবে কি z ইকুয়াল টু x প্লাস iy হলে মডুলাস অফ z - 1 ইকুয়াল টু 5 ইহার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আপনাকে যে কাজটি করতে হবে এই z এর জায়গাতে x প্লাস iy বসাই দিতে হবে। তাহলে মডুলাস অফ x প্লাস iy -1 ইকুয়াল টু 5। এরপরে যে কাজটি আপনাকে করতে হবে বাস্তব অংশগুলোকে এক জায়গাতে করতে হবে, অবাস্তব অংশগুলোকে আরেক জায়গাতে করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মডুলাস অফ x - 1 প্লাস iy ইকুয়াল টু 5। কথা করে আসলে আপনাকে আরো একটা জিনিস বলি, দেখেন এই যে মডুলাস অফ x প্লাস iy ইকুয়াল টু আপনি যে লেখেন x স্কয়ার প্লাস y স্কয়ার, আসলে এটি হলো এরূপ টাইপের কি মডুলাস অফ x প্লাস iy এটি সমান রুট ওভার বাস্তব অংশের উপর বর্গ প্লাস অবাস্তব অংশের উপর বর্গ। আবারও আমি রিপিট করতেছি মডুলাস অফ x প্লাস iy ইকুয়াল টু এটা বোঝানো হয় রুট ওভার বাস্তব অংশের উপরে বর্গ প্লাস অবাস্তব অংশের উপরে বর্গ। এখানে বাস্তব অংশ শুধু x ছিল, বাট এখানে বাস্তব অংশ কি আছে? x - 1 আছে। তাহলে আমাকে এটা লিখতে হবে কি বা রুট ওভার বাস্তব অংশের উপরে বর্গ, বাস্তব অংশ এখানে কি x - 1 হোল স্কয়ার প্লাস অবাস্তব অংশের উপরে বর্গ। এখানে অবাস্তব অংশ শুধু কি আছে? y আছে। এজন্য এখানে লিখব y স্কয়ার ইকুয়াল টু 5। এই বর্গমূল তুলে দেওয়ার জন্য আমাকে উভয়কে বর্গ করে দিতে হবে। বর্গ করে দিলে আমরা এখান থেকে লিখতে পারি x - 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। ইহাও একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। অথবা এটাকে আমরা লিখতে পারি যা নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। আপনি যদি চান এটাকে আরো সুন্দরভাবে গুছায় লিখতে পারেন, চাইলে আপনি লিখতে পারেন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x তারপরে চলো প্লাস 1 ইকুয়াল টু 25 বা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তাহলে এইভাবে আপনাকে
যে কোনো মডুলাসের মাধ্যমে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে পারবেন। আপনাদের একটি হোমওয়ার্ক দিয়ে দিলাম, পারেন কিনা দেখবেন, না পারলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আপনাদের আমি ক্লাসের মাধ্যমে আবারও বুঝাই দেব। সেটি হচ্ছে মডুলাস অফ z প্লাস 1 প্লাস মডুলাস অফ z মাইনাস 1 ইকুয়াল টু 4। ইহার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। ইহার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। অলওয়েজ z ইকুয়াল টু x প্লাস iy এটা দেওয়া থাকবে। z ইকুয়াল টু x প্লাস iy হলে মডুলাস অফ z প্লাস 1 প্লাস মডুলাস অফ z মাইনাস 1 ইকুয়াল টু 4। ইহার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে টাইপ 5 প্রমাণ সংক্রান্ত আলোচনা। টাইপ 5 এ আমাদের আলোচনা হবে প্রমাণ সংক্রান্ত সমস্যা। যেগুলো প্রমাণ করতে বলবে এগুলোকে কিভাবে সলভ করব সেটা আপনাকে দেখাবো। আমি একটি অঙ্কের মাধ্যমে অনেকগুলো অঙ্ক সলভ করে দেওয়ার ট্রাই করবো আপনাদের। কি দেওয়া আছে, কিউব রুট অফ a প্লাস ib ইকুয়াল টু x প্লাস iy হলে প্রমাণ করো যে বা দেখাও যে এক নম্বরে আপনাকে বলতেছে কি কিউব রুট অফ a মাইনাস ib ইকুয়াল টু x মাইনাস iy, এটি এক নম্বর প্রমাণ। কি বলছে, কিউব রুট অফ a প্লাস ib ইকুয়াল টু x প্লাস iy হলে দেখাও যে এক নম্বরে কিউব রুট অফ a মাইনাস ib ইকুয়াল টু x মাইনাস iy। দুই নম্বর প্রমাণে আপনাকে বলতেছে কি দুই নম্বরে প্রমাণ করো যে বা দেখাও যে মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a বাই x মাইনাস b বাই y। তিন নম্বরে প্রমাণ করতে বলতেছে কি দেখাও যে 4 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a বাই x প্লাস b বাই y। একটি অঙ্ক দেওয়া আছে এখানে, এই একটি অঙ্ক থেকে আপনাকে এই তিনটি জিনিস প্রমাণ করে নিয়ে আসতে হবে। আবারও বলতেছি, এখানে দেখেন একটা অঙ্ক দেওয়া আছে কিউব রুট অফ a প্লাস ib ইকুয়াল টু x প্লাস iy হলে দেখাও যে এক নম্বর প্রমাণ কিউব রুট অফ a মাইনাস ib ইকুয়াল টু x মাইনাস iy। দুই নম্বর প্রমাণ মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a বাই x মাইনাস b বাই y। তিন নম্বর প্রমাণ 4 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a বাই x প্লাস b বাই y। যতগুলো জটিল সংখ্যার প্রমাণ সংক্রান্ত অঙ্ক আছে সবগুলোই প্রায় সিস্টেমগুলো একই অনুপাতে আপনাকে যেতে হবে। তো দেখেন স্টেপ বাই স্টেপ আপনাকে সলভ করে দেখানো হবে কিভাবে এগুলো সলভ করব আমরা। তো দেয়া আছে এখান থেকে আমরা অঙ্ক শুরু করলাম। কি দেয়া আছে এখানে, কিউব রুট অফ a মাইনাস ib ইকুয়াল টু x প্লাস iy। এটিকে আপনি উভয় পক্ষকে ঘন করে দেন, ঘন করলে আসবে a মাইনাস ib ইকুয়াল টু x প্লাস iy হোল কিউব। এখান থেকে লেখা যায় a মাইনাস ib ইকুয়াল টু a কিউব বলতে এখানে x কিউব প্লাস 3a স্কয়ার b অর্থাৎ 3x স্কয়ার b বলতে এখানে iy প্লাস 3ab স্কয়ার বলতে এখানে x ইনটু iy হোল স্কয়ার প্লাস b কিউব বলতে এখানে iy হোল কিউব। এখান থেকে দেখেন আমরা লিখতে পারি সহজে a মাইনাস ib ইকুয়াল টু x কিউব প্লাস 3x স্কয়ার y ইনটু i। তারপর এখানে দেখেন iy হোল স্কয়ার, এটা সমান কি লেখা যায় কি iy হোল স্কয়ার ইকুয়াল টু i স্কয়ার ইনটু y স্কয়ার। i স্কয়ার মানে কত, -1। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি y স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি -3xy স্কয়ার। আর একটু দেখেন লেখা আছে এখানে iy হোল কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি i কিউব ইনটু y কিউব। i কিউব মানে আমরা কি জানি, i কিউব মানে আমরা জানি -i ইনটু y কিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -i
ওয়াই কিউব। এখন এটাকে সুন্দরভাবে বোঝাই লিখবো আমরা a মাইনাস আইবি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস এখান থেকে আমরা লিখতে পারি আই কমন নিয়ে কি হচ্ছিল 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এখন যে কাজটি আমাদের করতে হবে সেটি বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে এই অংশটা বের করার পরে যে কাজটি আপনি করবেন কি বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। এখন সমীকৃত করা এ কথার মানে কি এটি মনে রাখতে হবে আপনাকে কি বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই এ কথার মানে কি বাস্তব অংশের সমতা বলে একটি বিষয় আছে। সেটি কি ছিল কি বাম পক্ষের বাস্তব অংশ ইকুয়াল টু ডান পক্ষের বাস্তব অংশ এবং বাম পক্ষের অবাস্তব অংশ ইকুয়াল টু ডান পক্ষের অবাস্তব অংশ। আবার আমি বলতেছি বাম পক্ষের বাস্তব অংশ ইকুয়াল টু ডান পক্ষের বাস্তব অংশ এবং বাম পক্ষের অবাস্তব অংশ ইকুয়াল টু ডান পক্ষের অবাস্তব অংশ। এটি মানে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু এর ডান পক্ষের বাস্তব অংশ কি আছে x কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার। এটা এক নম্বর ইকুয়েশনটা রেখে দিলাম। আবার বাম পক্ষের বাস্তব অংশ কি আছে b আছে এখানে ইকুয়াল টু ডান পক্ষের বাস্তব অংশ কি হবে এখানে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এটি আমার 2 নম্বর ইকুয়েশন। এই তিনটা অঙ্কের ক্ষেত্রে এই পর্যন্ত সেম আছে। এরপর আপনাদের বাম পক্ষ দিয়ে অঙ্ক শুরু করতে হবে, অঙ্ক সলভ হয়ে যাবে আশা করি খুব সহজে। তাহলে এখান থেকে আমরা সলভ করলে লেখা যায় কি লেফট সাইড ইকুয়াল টু এখানে ছিল কিউব রুট অফ a মাইনাস আইবি। এখান থেকে আমরা লিখতে পারবো কিউব রুট অফ a বলতে আমরা এখানে কি পেয়েছি x কিউব মাইনাস 3xy স্কয়ার, এই x কিউব মাইনাস 3xy স্কয়ার এবং b বলতে এখানে আমরা কি পেয়েছি মাইনাস i, b বলতে আমরা এখানে পেয়েছি 3x স্কয়ার y 3x স্কয়ার y মাইনাস y কিউব। এখান থেকে আমরা লিখতে পারি কিউব রুট অফ x কিউব মাইনাস 3xy স্কয়ার, তারপরে এখানে লেখা যায় মাইনাস 3x স্কয়ার y i মাইনাস i y কিউব ইকুয়াল টু এখান থেকে লেখা যাবে কিউব রুট এগুলো সাজায় লিখি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এখান থেকে আমরা লিখবো a কিউব মাইনাস 3a স্কয়ার b a স্কয়ার b b বলতে এখানে কি iy, তারপরে প্লাস 3a b স্কয়ার লেখা দিয়ে লিখতে পারবো প্লাস 3a b স্কয়ার বলতে কত iy হোল স্কয়ার। iy হোল স্কয়ার এই কথা মানে মাইনাস এখানে আসবে 3xy স্কয়ার, i নিয়ে আসার জন্য এটি চলে আসবে। তারপর আমরা কি জানি মাইনাস b কিউব, এখান থেকে আমরা লিখতে পারবো iy হোল কিউব। এখন iy হোল কিউব মানে মাইনাস iy কিউব যা আগে দেখা যাচ্ছে আপনাকে। এখান থেকে আমরা লিখতে পারবো কিউব রুট অফ x মাইনাস iy হোল কিউব ইকুয়াল টু এখন এই যে কিউব রুট আর কিউব কাটবে বাদ বাকি থাকে মাঠে কি থাকবে এখানে x মাইনাস iy ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। অনুরূপভাবে আপনি এখান থেকে 2 নম্বর খুব সহজেই সলভ করতে পারবেন। কি করবেন শুধু এখানে একটি কাজ করবেন, সেটি কি এখানে দেখেন a বাই x আকারে প্রকাশ আছে। তাহলে আপনি এই ইকুয়েশনে x কমন নেবেন, এটাকে কি করবেন x কমন নেবেন। যেমন এখানে দেখাই আপনাকে এটার পরে কি a ইকুয়াল টু x কমন দিলে আপনি লিখতে পারবেন x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, এটাকে ভাগ দিয়ে দিবেন a বাই x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 3y স্কয়ার। অনুরূপভাবে এখান থেকে বের করবেন কি হচ্ছিল b বাই y ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস y স্কয়ার। তারপর এখান থেকে 1 থেকে 2 এরপর এখানে দিবেন 1 নম্বর ইকুয়েশন, এখানে দিবেন আপনি 2 নম্বর ইকুয়েশন, 1 থেকে 2 বিয়োগ করে দিবেন এটা প্রমাণ হয়ে যাবে। আবার 3 নম্বরের ক্ষেত্রে আপনি 1 আর 2 যোগ করে দিবেন আপনার 3 নম্বরটা প্রমাণ হয়ে যাবে। আশা করি
আপনারা সহজেই এই টাইপ ভিত্তিক আলোচনাগুলো সহজেই বুঝতে পারবেন। নেক্সট ক্লাস আপনাদের সঙ্গে আলোচনা করা হবে জটিল সংখ্যার বর্গমূল ও ঘনমূল নির্ণয় নিয়ে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।